তো মোটামুটি আমাদের ফটোশপের এখানে দেখেন আমাদের ফটোশপে মূলত কাজ করতে গেলে ফটোশপ আসলে ফটোশপ জিনিসটা কি সেটা আগে আমাদের বুঝতে হবে। ফটোশপ জিনিসটা কি? যদি আপনাকে যদি বলা হয় যে ফটোশপ কি ধরনের সফটওয়্যার, তাহলে অ্যান্সারটা কি দিবেন? আপনাকে তো বলা হয় নাই ফটোশপে কি করা যায়, শুধু বলা হয়েছে ফটোশপ কি ধরনের সফটওয়্যার। ফটোশপ হচ্ছে ফটো এডিটিং সফটওয়্যার, এক কথায় শেষ। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা যে গ্রাফিক্স ডিজাইন বলতে যেটা বুঝি, ডিজাইন মানে আমাদের ফটোশপে কিন্তু ডিজাইন হবে, কিন্তু আমরা কিন্তু ফটোশপে ডিজাইন হিসেবে এটাকে গণ্য করব না। কারণ হচ্ছে আমাদের ডিজাইনের জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে, ফটোশপে যে হবে না তা না, কিন্তু ফটোশপের থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে ভালো হবে। তো যেহেতু আমাদের এখানে ফটো এডিটিং জাতীয় রিলেটেড কোনো কিছু আছে, সেহেতু আমাদের এডিটিং এখানেই বেশি কাজ। তো ডিজাইন যে নাই এটাও না। তো এখন ফটো এডিটিং করেন বা কোনো একটা চিত্র তৈরি করেন বা কোনো ডিজাইন করেন, যাই করেন না এখানে, এখানে আমাদের একটা পেজ নিতে হবে। এখন সেই পেজটা কিভাবে নিতে হবে, কতটুকু সাইজের নিতে হবে, কি কালার মোডে নিতে হবে, ওর হাইট ওয়াইট কতটুকু হবে, কেমন রেজুলেশন হবে, সবকিছু ডিপেন্ড করবে। তো আমরা চলে যাব ফাইলে, ফাইল থেকে এখানে আছে নিউ, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এন। তো এখান থেকে দেখেন পেজের নাম পাওয়া যাচ্ছে, যেখানে নেম আছে। তো নামটা এখানে আপনি যা ইচ্ছা তাই দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। পরবর্তীতে দেখেন এখানে আছে কি প্রিসেট। তো এখন ব্যাপারটা হচ্ছে দেখেন প্রিসেটের যে অপশনটা, এখন এই অপশনের মধ্যে আমাদের কি কি আছে, ডিফল্ট ফটোশপ সাইজ, ইউএস পেপার, ইন্টারন্যাশনাল পেপার, ফটো, ওয়েব, মোবাইল অ্যান্ড ডিভাইস, মানে এই জাতীয় জিনিসগুলো আছে। সো এখন আমাদের যে জিনিসটা ভাবতে হবে সেটা হচ্ছে, প্রথমে আছে দেখেন একটা অপশন আছে ক্লিপবোর্ড, এটা হাইড হয়ে আছে। মূলত হাইড হয়ে থাকার কারণটা হচ্ছে দেখেন আমি সবেমাত্র ফটোশপটা ওপেন করছি, এখন আমি এখনো কোনো অবজেক্ট বা কোনো ছবি কপি করি নাই। মনে করেন একটা ছবি আমি কপি করছি, একটা ছোট্ট একটা রিঅ্যাক্টিং কালার দিয়ে একটা কপি করছি, এখন ওই কপিটা তো পেস্ট করতে হবে কোথাও। তো এখন কোথায় পেস্ট করব সেই জায়গাটা আমি এখন নিই নাই, মানে এখনো পর্যন্ত ব্ল্যাঙ্ক আছে। তো ওই যেটা কপি করছি ওইটা পেস্ট করব ভাবতেছি, যেটা কপি করছি সেটার একটা সাইজ অবশ্যই তো আছে। তো ওই সাইজটাই হচ্ছে এই ক্লিপবোর্ড। মানে আমি যখনই কপি করার পরে কন্ট্রোল এন প্রেস করে একটা পেজ নিব, তখন আমাকে কোনো কিছু এখানে পেজের অর্থাৎ হাইট ওয়াইট কোনো কিছু বসানো লাগবে না। এই যে ক্লিপবোর্ড অর্থাৎ যেটা কপি করছিলাম ওটা অটোমেটিক্যালি একটা সাইজে একটা পেজ দিয়ে দিবে তারা। তো এটা আমাদের সাথে যাচ্ছে না, অর্থাৎ এটা আমাদের কাজে আসতেছে না। ডিফল্ট ফটোশপ সাইজ, এটা অনেকটা ওইরকমই, ফটোশপ তাদের ডিফল্ট সাইজ একটা আমাদের দিয়ে দিবে যেটার উপর আমরা কাজ করব, কিন্তু আসলে এটাও আমাদের সাথে যাচ্ছে না। কারণ আমাদের কাজ করতে গেলে হয় ক্লায়েন্ট আমাদের যেটা বলবে সেটা আমাদের নিতে হবে, না হয় কোনো একটা ফিক্সড একটা মাপ নিয়ে কাজ করতে হবে। এখানে পাওয়া যাবে ইউএস পেপার। তো ইউএস পেপারের উপরে যখন আমরা ক্লিক করবো তখন আমাদের সাইজের ঘরে দেখেন লেটার, লিগেল, এই রিলেটেড পেজগুলো চলে আসবে। তো লেটার লিগেল কিন্তু আমরা কিন্তু বুঝি, আমরা যখন কোনো লিফলেট টিফলেট ডিজাইন করতে যাব তখন কিন্তু আমাদের অনেকেই বলবে যে লেটার পেজে করবা, লিগেল পেজে এই কাজটা করো। অর্থাৎ যখন আপনাকে পেজের নাম উল্লেখ করে দিবে তখন আমাদের কি করতে হবে, যদি কেউ বলে যে লেটার পেজে কাজ করতে, তাহলে আমাদের এই ইউএস পেপার থেকে লেটারে যাই, লেটার পেপারে কাজ করতে হবে। লেটার পেজটা দেখেন আমাদের এখন বর্তমানে আমরা যেটাকে বুঝি A4 সাইজ। A4 সাইজ তো মোটামুটি সবাই বোঝেন, আমরা সাধারণত যেটার উপর আর কি ফটোকপি করে থাকি আর কি। তো A4 সাইজ আর লেটার পেজের মধ্যে সামান্য একটু পার্থক্য আর কি। মানে লেটার পেজের সাইজটা এখান থেকে দেখে রাখেন, 8.5 ইঞ্চি বাই 11 ইঞ্চি, সাইডে কিন্তু ইঞ্চি আছে। আচ্ছা, এইবার ইউএস পেপারের মধ্যে, মানে ইউএস পেপারটা আমাদের কাজে আসলেও আসতে পারে। তার পরবর্তীতে আছে দেখেন ইন্টারন্যাশনাল পেপার। তো আমরা ইন্টারন্যাশনাল পেপারের উপর ক্লিক করে দেখি, এইবার দেখেন সাইজের ঘরে A4 আসছে। এখন যদি A4 এর উপর যদি ক্লিক করি, তাহলে আরো যে রিলেটেড সাইজগুলো আছে সেই রিলেটেড সাইজগুলো আমরা এখানে খুঁজে পাবো। তো প্রথমে লেটার পেজের সাইজ দেখছিলাম, এখন দেখেন A4 এর আমরা এখান থেকে ইঞ্চি করে নিই। দেখেন A4 এর সাইজ কতটুকু হচ্ছে, অর্থাৎ ওইদিকে 8.5 ইঞ্চি বাই 11 ইঞ্চি ছিল, এখন দেখেন এখান থেকে 8.26। আমি যদি এই শুধুমাত্র এখান থেকে 8.26 টা বাদ দিয়ে এদিকে 11 ইঞ্চি যেহেতু ছিল এইটা এখানে দিয়ে দিলাম, তাহলে কিন্তু এটা কিন্তু লেটার সাইজ হয়ে গেল। অর্থাৎ লেটার সাইজ আর A4 এর মধ্যে সামান্য একটু পার্থক্য আর কি। তো A4 সাইজ কি কি কাজে লাগে এটা তো মোটামুটি আমরা যখন ডিজাইন করব তখনই আমরা বুঝবো। যেমন বাংলাদেশ থেকে আপনি যদি কোনো লিফলেট ডিজাইন করতে চান, সাধারণত লিফলেট ডিজাইন বা ফ্লায়ার ডিজাইন এটা করতে হয় A3 পেজের উপরে। মানে আমরা যখন বাইরের কান্ট্রির অর্থাৎ কোনো ক্লায়েন্টের সাথে যখন ফ্লায়ার ডিজাইনের কাজ করবো, অর্থাৎ সে যদি আপনাকে ফ্লায়ার ডিজাইন করতে বলে, তাহলে সেক্ষেত্রে আমরা A3 পেজ নিয়ে কাজ করবো। দেখেন এখানে A3 পেজ পাওয়া যাবে।
কিন্তু আমাদের বাংলাদেশে যেটা হয় আর কি, A4 এর উপরে দুইটা ডিজাইন করা হয়, দুইটা ডিজাইন করার পর এটা মিডল থেকে কেটে দেওয়া হয়, মানে এক পেজের উপরে দুইটা ডিজাইন করে কেটে কেটে নিয়ে ওইখানে দুইটা ডিজাইন তারা পেয়ে যায়, এতে করে খরচ কম হয়। এটা শুধু বাঙালির দ্বারাই সম্ভব। তো যাই হোক, এখানে আমরা A3 পেজও পাচ্ছি, অর্থাৎ যদি মার্কেট প্লেসে যখন আমরা কাজ করব তখন আমাদের লাগবে কি A3 পেজ। এখানে A5 পেজও আমাদের কাজে আসবে বইয়ের কভার পেজ ডিজাইন করতে, ঠিক আছে। আর বাদ বাকি যে পেজের সাইজগুলো আছে সেগুলো আমাদের নিয়ম অনুযায়ী, অর্থাৎ যখন যে কাজটা আসবে তখন সেই কাজ অনুযায়ী পেজ নিতে হবে। তবে এখান থেকে A3, A4 আর A5 এই তিনটাই আর কি সব থেকে বেশি ব্যবহার করা হয় ফ্রিল্যান্সিং করতে গেলে। মূলত ফ্রিল্যান্সিং করতে গেলে এইগুলোরও দরকার হয় না, পরে আসতেছি সেটাই। এরপর আছে ফটো। ফটো ব্যাপারটা হচ্ছে দেখেন, এখানে যখন আমি ফটোর উপর ক্লিক করছি তখন সাইজের ঘরে কোনো নাম উল্লেখ হয় নাই। তো এখানে দেখেন, এখানে ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট এই নামে আছে। আমরা সাধারণত দেখেন যখন আর কি ফটো প্রিন্ট করি, ফটোর একটা সাইজ আছে, পাসপোর্ট স্ট্যাম্প 3R 4R, ওই মাপগুলোই এইখানে দেওয়া আছে। এখানে দেখেন ল্যান্ডস্কেপ 2x3, এখানে বোঝাচ্ছে দুইটা হচ্ছে হাইট বা ওয়েট, তিনটা হাইট বা ওয়েট। সো এখানে আপনাকে কি করতে হবে, 2x3, এখানে 2 দ্বারা কি বোঝানো হয়েছে দেখেন, এখানে আমরা একটু সাইডে চলে আসি। এখানে ল্যান্ডস্কেপ কি নিলাম কি না নিলাম ওইটার দিকে দেখবো না, আমরা একটু সাইডে চলে আসি। দেখেন এখানে আমাকে এখানে কি লেখা আছে, ইঞ্চি লেখা আছে আমার এখানে, আপনাদের এখানে পিক্সেল সেন্টিমিটার লেখা থাকতে পারে। সো আমি এই বক্সের উপরে ক্লিক করলাম, এখানে পিক্সেল সেন্টিমিটার ইঞ্চি মিলিমিটার পয়েন্ট পিকাস অনেকগুলো দেখেন অপশন আছে। তো আমরা সাধারণত এর মধ্যে থেকে চিনি কি, ইঞ্চি চিনি, সেন্টিমিটার চিনি, মিলিমিটার চিনি, পিক্সেল চেনেন? পিক্সেল জিনিসটা কি? অর্থাৎ পিক্সেলটা হচ্ছে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অবজেক্ট গুলা। এখন ব্যাপারটা হচ্ছে দেখেন, আমাদের পেজের মেজারমেন্টের সময় কিন্তু পিক্সেলটাই হচ্ছে সবথেকে বেশি ব্যবহার করা হবে। মানে যখন আপনি বড় কোনো কিছু নিয়ে কাজ করবেন, মানে বড় কোনো পেজ নেবেন, তখন আমাদের এখান থেকে পিক্সেল নিতে হবে। তো এখন বিষয়টা হচ্ছে দেখেন, পিক্সেল জিনিসটা কি আর ইঞ্চি জিনিসটা কি। আমি যখন এখানে ইঞ্চিতে ক্লিক করছি তখন আমাদের ল্যান্ডস্কেপ 8x10, অর্থাৎ দেখেন 10 8, অর্থাৎ 10টা হচ্ছে ওয়েট 10 ইঞ্চি আর হাইট হচ্ছে 8। এখন ব্যাপারটা হচ্ছে দেখেন, এই ইঞ্চিটাকে যদি আমি পিক্সেলে কনভার্ট করি তাহলে দেখেন কত হয়ে গেল, 3000 পিক্সেল বাই 2400 পিক্সেল। এটাকে যদি আমি সেন্টিমিটারে যদি প্রকাশ করি তাহলে 25 পয়েন্ট সামথিং, এখানে 20 পয়েন্ট সামথিং এরকম হলো সেন্টিমিটারে। মিলিমিটারে প্রকাশ করলেও দেখেন মিলিমিটারে একটা দিয়ে দিবে। তো আমাদের সেন্টিমিটার, মিলিমিটার, পিকাস, কলাম, পিক্সেল এইটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমাদের পেজের মেজারমেন্টটা। এখন যখন কাজ করতে যাবেন তখন অবশ্যই ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে কোন সাইজের পেজ নেবেন। এখন মোটামুটি মনে করেন যে আপনাকে একটা পেইন্টিং এর কাজ দিল ক্লায়েন্ট, তাহলে সেই ক্ষেত্রে পেইন্টিং এর একটা নির্দিষ্ট মাপ নিতে হবে। তো এখানে তো আপনার ফটোশপে তো কোথাও তো বলা নাই যে পেইন্টিং এর মাপ এইটা, মানে পেইন্টিং নামে তো কোনো সাইজের ঘর নাই। তাহলে সেখান থেকে কিন্তু আপনাকে পেজ একটা নিতে হবে নিজের মতো করে। হয়তো সেটা ক্লায়েন্ট আপনাকে বলে দিল যে হচ্ছে আমার হচ্ছে 20 ইঞ্চি বাই 30 ইঞ্চি, মানে 20 ইঞ্চি বাই 30 ইঞ্চি একটা পেজ নিয়ে নিতে। তো সেখানে কিন্তু আপনাকে ফার্স্টে কি করতে হবে, ফার্স্টে আগে এখান থেকে ইঞ্চি ধরে নিতে হবে, তারপর এখানে 20 ইঞ্চি 30 ইঞ্চি অর্থাৎ 20 30 বসাই দিতে হবে। বুঝতে পারছেন ব্যাপারটা? তো এখন বিষয়টা হচ্ছে, তো আমরা ফটোর মধ্যে যে অপশনগুলো দেখতেছি এগুলো হচ্ছে ইঞ্চি, মূলত এটা হচ্ছে ইঞ্চি, অর্থাৎ ল্যান্ডস্কেপ 2x3 মানে কি 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি, ঠিক আছে। সো আমাদের এখানে যে সাইজগুলো আছে, এখানে 3R আছে, পাসপোর্ট আছে, স্ট্যাম্প আছে, মানে এই রিলেটেড মাপগুলো আছে। তো ফটো আমরা যে প্রিন্ট করি না, দেখবেন যে পাসপোর্ট সাইজের ছবি এক পেজে অনেকগুলো করে প্রিন্ট করা হয়, 4-5টা করে প্রিন্ট করা হয়, ওইটাই হচ্ছে এখানে দেখেন আমরা যদি 3R পেজটাকে যদি বেছে নিই তাহলে 3R পেজে আমাদের কি হবে, দেখা যাচ্ছে পাসপোর্ট সাইজের ছবি 4-5টা প্রিন্ট করা যাবে। অর্থাৎ মূলত ব্যাপারটা হচ্ছে ডিজাইনারদের জন্য যখন আপনি ফ্রিল্যান্সিং করবেন তখন আপনাকে এই কাজটা, অর্থাৎ এই জিনিসগুলো আপনার প্রয়োজন পড়বে না, কারণ কোনো ক্লায়েন্ট আপনাকে বলবে না যে আমার পাসপোর্ট সাইজের ছবি বানাই দিতে, ঠিক আছে। এটা জাস্ট নিজেদের ব্যবহারের জন্য। তো ল্যান্ডস্কেপটা হচ্ছে আড়াআড়ি, সাধারণত যখন ওই যে হাজবেন্ড ওয়াইফ যখন ছবি তোলে আর কি, মানে আড়াআড়ি সাইডে তো জায়গা থাকতে হবে, তখন আমাদের ল্যান্ডস্কেপ প্রয়োজন হবে। আর পোর্ট্রেট জিনিসটা কি, পোর্ট্রেট মানে কি লম্বা লম্বা, মানে যখন আপনি সিঙ্গেল একটা ছবি তুলতেছেন তখন পোর্ট্রেট মোড। তো ফটোটা আমাদের খুব একটা কাজে আসবে না। নিচের দিকে ওয়েব আছে, মোবাইল এন্ড ডিভাইস আছে, ফিল্ম এন্ড ভিডিও আছে, এগুলো আমাদের খুব একটা কাজে আসবে না, যারা ওয়েব পেজের কাজ করে তাদের জন্য ওয়েব। আর মোবাইল এন্ড ডিভাইস জিনিসটা হচ্ছে, এখানে যে সাইজটা দেখতেছেন এগুলো হচ্ছে ফোনের, মানে ফোনের স্ক্রিনের সাইজ। এটা হচ্ছে যখন আপনি ইউআই ইউএক্স ডিজাইন যখন করতে যাবেন তখন আপনাকে এখান থেকে সাইজ নিয়ে কাজ করতে হবে।
ইউআই ইউএক্স বোঝেন? ইউআই এটা হচ্ছে ইউজার ইন্টারফেস, অর্থাৎ আপনি আপনার ফোনে মানে ফোন চালাচ্ছেন, ফোনের লক স্ক্রিন, হোম স্ক্রিন, নোটিফিকেশন প্যানেল, রিটাস্ক বার, মানে যাই ওপেন করেন না কেন প্রতিটাই কি এক একটা পেজ না? এখন আপনি যদি লক স্ক্রিনে যদি রেখে দেন, লক স্ক্রিনে কোনো টাচ টুচ কিছু করতেছেন না, মানে লক খুলতেছেন না, তাইলে ওই লক স্ক্রিন মানে একইভাবে স্থিরভাবে কিন্তু থাকবে। তো ওইটাই হচ্ছে একটা ইউজার ইন্টারফেস, ওইটাও কিন্তু একটা ডিজাইন, ওইটাও কিন্তু একজন গ্রাফিক ডিজাইনারই করে থাকে। হ্যাঁ, ডেভেলপমেন্টটা সেটা অন্যজন করে দিবে। পরবর্তীতে দেখেন ফোনের মধ্যে মনে করেন আপনি থিম ইউজ করছেন, তো এক একটা থিমের এক একটা ডিজাইন না, যেমন আপনি কোন একটা থিম ইউজ করলে দেখবেন উপরে নেটওয়ার্কের আইকন, ব্যাটারি আইকন এগুলো চেঞ্জ হয়ে যায়। তো এটাই হচ্ছে একটা ইউআই ডিজাইন। যেমন আমি এখন এই যে ফটোশপে ওপেন করে বসে আছি, এখন আমার কথা হচ্ছে ক্রস বাটন এখানে না হয়ে যদি এই কর্নারের দিকে হইতো, মানে যে এখান থেকে কেটে দেওয়ার বাটন এখানে না হয়ে এইখানে হইতো, তাহলে কিন্তু আমরা এখানেই ক্লিক করতাম। মূলত বিষয়টা হচ্ছে এই যে একটা ইন্টারফেস দেখতেছি এটাই হচ্ছে ইউআই ডিজাইন, অর্থাৎ ডিজাইনার এখানে ক্রস বাটন দিয়েছে, আমি এখানে ক্রস বাটনে ক্লিক করে ক্রস করে দিচ্ছি, অর্থাৎ প্রতিটা এক একটা পেজ, এক একটা পেজই হচ্ছে এক একটা ইউআই ডিজাইন। তো যারা ইউআই ইউএক্স ডিজাইন করবে তাদের জন্য মোবাইল অ্যান্ড ডিভাইস মোটামুটি আমরাও আমাদের ক্লাসে দুই একটা দেখবো। তো এই হচ্ছে আমাদের মূলত পেজ, ঠিক আছে। তো আমরা এখন দেখবো পেজ সেটআপ। আসলে পেজ একটা নিলাম, মনে করেন আমি A4 সাইজটাই নিলাম, নেওয়ার পরে এখন আমাদের মূলত ব্যাপারটা হচ্ছে দেখেন এখান থেকে মিলিমিটার সেন্টিমিটার এইখানে আমাদের দেখার কোনো দরকার নাই, কারণ আমরা A4 চাচ্ছি, A4 পেয়ে গেছি। এখন A4 কত ইঞ্চি বাই কত ইঞ্চি বা কত সেন্টিমিটার বাই কত সেন্টিমিটার এটা আমাদের দেখার কোনো দরকার নাই। আমরা এখন দেখবো কি, সেটা হচ্ছে রেজুলেশন। নিচের দিকে রেজুলেশনের ঘরে দেখেন 300 আছে, 300টা এখানে সর্বোচ্চ রেজুলেশন আপনি ইউজ করবেন, অর্থাৎ যখন আপনি কোনো ডিজাইন নিজের মতো করে তৈরি করবেন তখন পেজের রেজুলেশনটা 300ই দিবেন, অর্থাৎ সর্বনিম্ন রেজুলেশন হয় 72, সর্বোচ্চ রেজুলেশন এখানে 300। আপনি চাইলে এখানে আরো অনেক বাড়াই দিতে পারেন, সেটা আপনার পেজের জুমের উপর ডিপেন্ড করবে, অর্থাৎ পেজের জুমটা বেশি হবে। কালার মোড, কালার মোডের ঘরে দেখেন আমাদের লেখা আছে আরজিবি, আমরা যদি এখানে ক্লিক করি এখানে আছে বিটম্যাপ, গ্রাইস্কেল, আরজিবি, সিএমওয়াইকে, ল্যাব কালার। মূলত আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে আরজিবি আর একটা হচ্ছে সিএমওয়াইকে। যারা প্রেসে কাজ করবে তাদের লাগে ল্যাব কালার, অর্থাৎ ওই ফটো প্রিন্ট করে ব্যানার ট্যানার, বড় বড় ব্যানার ট্যানার প্রিন্ট আউট করে তাদের জন্য ল্যাব কালারটা পারফেক্ট। তো এখানে দেখেন আরজিবি, সিএমওয়াইকে এইটার মধ্যেই কিন্তু আমাদের সব কালার। আরজিবির পূর্ণরূপ কি আর সিএমওয়াইকে এর পূর্ণরূপ কি? আরজিবি তে হচ্ছে রেড গ্রিন ব্লু, সিএমওয়াইকে হচ্ছে সি, সি তে কি সায়ান, এম তে ম্যাজেন্টা, ওয়াই তে ইয়েলো, কে তে কি, কে তে কালো, বুঝছেন? তো এখন এখানে ব্যাপারটা হচ্ছে দেখেন আরজিবি মোডে যখন আপনি প্রিন্ট আউট করবেন, দেখেন আমাদের প্রিন্টিং মেশিনের মধ্যেও কিন্তু 4টা কালার থাকে, যারা প্রেসে কাজ করেন তারা হয়তো জানেন আরজিবি তে 3টা কালার, সিএমওয়াই কে তো 4টা কালার, অর্থাৎ প্রিন্টিং এ যখন আপনি প্রিন্ট নিয়ে কাজ করবেন, মানে আপনি এমন একটা ডিজাইন করবেন যেটা আপনি প্রিন্ট আউট করবেন, তাহলে তখনই কিন্তু আপনার পেজের মাপটা অর্থাৎ পেজের কালার মোডটা কি হইতে হবে, সিএমওয়াই কে মোডে হইতে হবে। মানে এখন মনে করেন আমি একটা লিফলেট ডিজাইন তৈরি করব, মানে লিফলেট প্রিন্ট আউট করব, সেটা 2 কালারে হবে। এই 2 কালার 3 কালার এই জিনিসগুলো আমরা একটু পরে বুঝবো না, অর্থাৎ একটা ডিজাইন যখন আমরা প্রিন্ট করবো সেখানে 2 কালার আছে না 3 কালার আছে না 4 কালার আছে, এই জিনিসটা তখন আমাদের দেখে নিতে হবে। তো যখন আমরা প্রিন্টের উদ্দেশ্যে কোনো ডিজাইন করব এক কথাই, তখন আমাদের পেজের মোড হবে কি, সিএমওয়াই কে। আর যখন আমরা কোনো অনলাইনে ভিত্তিক কোনো কাজ করবো অর্থাৎ ডিজাইন করব যেটা অনলাইনে যাবে, প্রিন্ট আউট হবে না, তখন আমাদের আরজিবি মোড নিতে হবে। আর গ্রাই স্কেলটা হচ্ছে গ্রে কালার, এই যে ফটোশপের একটা কালার দেখতেছেন না, এটা গ্রে কালার, অর্থাৎ এই গ্রে কালার ছাড়া আপনি আর কোনো কালার পাবেন না। তার মানে এটা দিয়ে তো আমরা কাজ করব না, আমাদের তো আর একটা কালার নিয়ে কাজ না। তো আপাতত আরজিবি মোডটাই নিলাম। আর এখানে পেজের ব্যাকগ্রাউন্ডটা মানে কি কালারের পেজ নেবেন, অবশ্যই সাদা কালার হইতে হবে, কালারফুল পেজ নেওয়ার দরকার নেই। তো এই হচ্ছে মোটামুটি আমাদের পেজের ব্যাপার স্যাপার, এখন আমরা ওকে করে দিই, পেজ পেয়ে গেছি। সো এইখানে এসে এখন আপনাকে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে পেজ নিলাম, পেজের উপর এখন আমাদের কাজ করতে লাগবে কি, টুলস বার। এই দেখেন আমাদের বাম সাইডের দিকে দেখেন যে লম্বা যে টাস্ক বারটা দেখতেছি না লম্বা, এটাকে বলে টুলস বার। আর উপরের দিকে আমাদের দেখেন মেনু বার আছে, ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, এটা হচ্ছে মেনু বার। আর তার নিচের দিকে দেখেন আছে ছোট্ট একটা লাইন, এই যে এখানে, এই যে এখানে অনেক কিছু, অর্থাৎ এক একটা টুলস বারের উপর যখন আপনি ক্লিক করবেন ওই টুলস বারের অপশন বারটা উপরের দিকে পাবো।
তো এখন ব্যাপারটা হচ্ছে দেখেন, আমাদের যখন পেজ নেওয়া হয়ে যায় তখনই কিন্তু আমাদের এই সাইডের দিকে একটা লেয়ার নামে একটা জায়গা পাওয়া যাবে। অনেকেরই থাকতে পারে, অনেকেরই নাও থাকতে পারে। যদি না থাকে তাহলে নিয়ে আসতে হবে। আর এই লেয়ারটা নিয়ে আসবো কোথা থেকে? মনে করেন আমার নাই, এখন চলে যাব উইন্ডোতে। নাই মানে কি? নাই মানে কিছুই নাই, মনে করেন টুলস বারও নাই। তো এখন কাজ করবো কি দিয়ে? অর্থাৎ ফটোশপের ইন্টারফেসে কোনো একটা ফাংশন এইভাবে মিসিং আছে যেটা আপনার দরকার, তাহলে ওই জিনিসটা নিয়ে আসতে গেলে আমাদের যাইতে হবে কোথায়? উইন্ডোতে। ওই যে মেনু বারে দেখেন উইন্ডো আছে, দেখেন এখান থেকে আমাদের কি দরকার ছিল? লেয়ার দরকার ছিল, লেয়ারটাকে নিয়ে আসলাম। তারপর উইন্ডো থেকে আমাদের কোনটা হারাই গেছে? টুলস বার, টুলসটাকে নিয়ে আসলাম। মানে মূল ব্যাপারটা হচ্ছে যখন যেখান থেকে যে অবজেক্টটা হারাই যাবে, অর্থাৎ যে টুলসটা হারাই যাবে, তখন সেইখান থেকে উইন্ডো থেকে নিয়ে আসতে হবে। তো এখন বিষয়টা হচ্ছে দেখেন, পেজ নিছি, লেয়ারের মধ্যে পেজও আসছে কিন্তু তালা দিয়া, আর এখানে টুলস বারও আছে। এখন কখন কোন টুলস বার নিয়ে কি কাজ করবে সেটা পরের বিষয়, আগে লেয়ার কি জিনিস সেইটা বুঝে নি। কারণ ফটোশপে কাজ করতে গেলে এই লেয়ারটাই আপনার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। বিষয়টা দেখেন, লেয়ার হচ্ছে কি? লেয়ার মানে কি? লেয়ার বলতে কি বুঝাই? অর্থাৎ একটা স্তর। তো এখানে দেখেন একটা স্তর আমরা পাইছি, অর্থাৎ সেটা কি? সাদা পেজ। এখন আমি যদি এখানে নিজের মতো করে কোনো কিছু যদি ক্রিয়েট করি, তাহলে কি ওর জন্য কি আলাদা লেয়ার নেওয়ার প্রয়োজন আছে? অবশ্যই। তাহলে এখন আমি কি করবো? মনে করেন এখান থেকে আলাদা একটা জিনিস নিজের মতো করে তৈরি করব। তো আমি এখান থেকে নিলাম রেক্ট্যাঙ্গুলার মার্ক টুলস, দ্বিতীয় নাম্বারটা টুলস। তো রেক্ট্যাঙ্গুলার টুলস আমরা দেখতে পারতেছি, দেখতে কার মতো লাগতেছে? চতুর্ভুজের মতো। তো আমি এখানে কি করলাম? চতুর্ভুজের মতো একটা অবজেক্ট, দেখেন মাউসে ক্লিক করে ধরে এরকম ড্র্যাগ করলাম, চতুর্ভুজ হয়ে গেল। কিন্তু এর মধ্যে কোনো কালার টালার কিছু আছে? ইভেন দেখেন সাইডে দেখেন ওই যে ঝিরঝির ঝিরঝির করতেছে, ওই ঝিরঝির করাটা মানে কি? ওই জায়গাটা এখন আমার সিলেকশন হয়ে গেছে। অর্থাৎ সাদা একটা পুরো পেজ, এটা তো আমার নিজের পেজ, এটা তো আমি নিছি। এবার এই সাদা পেজের মধ্যে থেকে শুধুমাত্র যতটুকু জায়গা এরকম রেক্ট্যাঙ্গুলার দিয়ে চতুর্ভুজ করে নিছি, অতটুকু জায়গায় সিলেকশন। তার মানে এতটুকু জায়গার মধ্যেই চাইলে আমি কালার দিতে পারবো। তো কালার যেহেতু দিব, সেহেতু কি নতুন কোনো কিছু দিচ্ছি। আর নতুন কোনো কিছু দেওয়ার আগে কি করতে হয়? লেয়ার নিতে হয়। এই দেখেন লেয়ারের ঘরে আমাদের দিকে এখানে নিচের দিকে দেখেন ক্রিয়েট এ নিউ লেয়ারের বক্স পাওয়া যাবে। এখানে একটা ক্লিক করলে দেখেন ক্রিয়েট এ নিউ লেয়ার, অর্থাৎ নতুন লেয়ার তৈরি হয়ে যাবে। বুঝছেন? অর্থাৎ সব কথার শেষ কথাটা হচ্ছে, সাদা পেজ নেওয়ার পরে বা কোনো ছবি নেওয়ার পরে ওই জিনিসটার উপরে যখন আপনি নতুন কোনো কিছু নিজের মতো করে এক্সট্রা দিতে যাবেন, তখনই একটা লেয়ার নিতে হবে। এটা কেন নিতে হবে? এটা আমরা যখন এডিটিং করব তখন আমরা বুঝতে পারবো। তো নতুন লেয়ার নিছি, এখন কালারের বক্স দেখেন এখানে আছে কয়টা? একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে আর একটা কি উপরের কালার আছে। তো আমি উপরের কালারের বক্স থেকে কালার বেছে নিব। এখানে দেখেন প্রথমে কালার বেছে নিতে হবে লম্বা লাইন থেকে। এই যে লম্বা লাইন, এর মধ্যে সব কালার, ঠিক আছে? তো আমরা মনে করেন গ্রিন কালার নিব, তাহলে গ্রিনের উপর আগে একটা ক্লিক করলাম। এই দেখেন গ্রিনের এখানে আগে একটা ক্লিক করে নিলাম। তো এই যে বড় যে বক্সটা দেখতেছেন, এটা তো সম্পূর্ণ গ্রিন কালার নাকি? এখন আমি বললাম এই যে কালারটা বেছে নেওয়া হয়েছে, দেখেন আমি এখানে ক্লিক করলাম মাউসে, তাহলে এই কালারটা এই ছোট বক্সের মধ্যে চলে আসছে। তাহলে এটা যদি গ্রিন হয়, তাহলে আমি যে পতাকা বানাইবো, পতাকার কালার কি এরকম গ্রিন? এর থেকে অবশ্যই ডিপ। তাহলে আমরা ডিপ কালার নিতে গেলে কোথায় যাব? হ্যাঁ, একটু নিচের দিকে, এই যে দেখেন একটু নিচের দিকে আসেন, দেখেন এখানে ডিপ কালার চলে আসছে। তো যখন এইখানে যখন কালার আসবে তখনই আপনি ওকে করে দেন। এই দেখেন কালার বক্সে কালার পেয়ে গেছি এখানে। কিন্তু যেটা আমরা ড্রয়িং করছি, মানে যেটা আমরা রেক্ট্যাঙ্গুলার করছি, ওটার মধ্যে কি কালার গেছে? যায় নাই। এইবার দিতে হবে কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস অথবা অল্টার ডিলিট। অর্থাৎ এখানে দেখেন কালারের বক্স আছে দুইটা, একটা উপরে একটা নিচে। আপনি যদি উপরের কালারটাকে যদি দিতে চান, তাহলে কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস অথবা অল্টার ডিলিট বাটন প্রেস করতে হবে। আর যদি নিচের বক্সের কালার যদি দিতে চান, তাহলে কন্ট্রোল ব্যাক স্পেস বা কন্ট্রোল ডিলিট বাটন প্রেস করতে হবে। তো এখন সাইডে যে ঝিরঝির করতেছে, এই ঝিরঝির করা অপশনটাকে কি করব? বাদ দিয়ে দেব। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি তে হচ্ছে ডিসিলেক্ট, অথবা আপনি যদি ডিসিলেক্ট যদি কন্ট্রোল ডি প্রেস না করেন, তাহলে মাউসের রাইট পাশে ক্লিক করেন, এই দেখেন ডিসিলেক্ট পাবেন। তো সবসময় কিবোর্ড দিয়ে কাজ করাটাই বেটার।
আচ্ছা দেখেন, এইবার আমরা কিন্তু প্রথম টুলস বারের কাজ কিন্তু দেখি নাই। মানে প্রথম যে টুলস বারের অর্থাৎ এটার নাম কি ছিল? মুভ টুলস। মুভ মানে কি? নড়াচড়া করানো। তো দেখেন এই মুভ টুলস এর কাজ হচ্ছে নড়াচড়া করানো, কিন্তু আমরা যখন প্রথমে কোনো ডিজাইন করছিলামই না তখন কি নড়াচড়া করাতাম? কিছুই না, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন রিঅ্যাক্টেঙ্গুলারের মধ্যে আমরা রিঅ্যাক্টেঙ্গুলার উপরে যদি ক্লিক করে একটু ধরে রাখি বা রাইট পাশে যদি ক্লিক করি, তাহলে আমাদের আরো কয়েকটা অপশন দেখাই দিবে। এর মধ্যে থেকে দেখেন আমরা পাচ্ছি কি? ইলিপস টুলস। ইলিপস টুলসটা নিলাম, আমরা এখান থেকে দেখতে পারতেছি দেখেন রিঅ্যাক্টেঙ্গুলার হচ্ছে চতুর্ভুজের মতো কাজ করতেছে, তার মানে ইলিপস টুলসটা দেখতে বৃত্তর মতো, অবশ্যই বৃত্তর মতো কাজ করবে। তো এখানে ক্লিক করে ধরে একটা টান দিলাম, এটা একটা বৃত্ত সমান্তরাল হয়েছে, মানে এটা কি সমান্তরাল বৃত্ত হয়েছে? এইটা হয়েছে? একটাও সমান্তরাল হয় নাই। এখন সমান্তরাল বৃত্ত বানানোর জন্য কি করতে হবে? কিবোর্ড থেকে শিফট বাটন ধরে কাজ করতে হবে, অর্থাৎ শিফট বাটন ধরে রেখে ড্র্যাগ করেন, দেখেন সমান্তরাল বৃত্ত হবে। অথবা কিবোর্ড থেকে দেখেন শিফট প্লাস অল্টার বাটন ধরেন, শিফট প্লাস অল্টার ধরলে কি হবে? একেবারে সমান্তরাল হবে, অর্থাৎ যখন আপনি ড্রয়িং করবেন তখন যদি সমান্তরাল যদি কোনো বৃত্ত যদি বানাইতে চান, ঠিক আছে। হচ্ছে আপনাদের? তো মোটামুটি দেখেন মনে করেন একটা বৃত্ত বানাইছি, একটা বৃত্ত আমি যেখানে সেখানে বানালাম, কর্নারে বানাইছি। এখন এর মধ্যে কালার দিতে গেলে কি করতে হবে? অবশ্যই আগে নতুন লেয়ার নিতে হবে। এই যে নিলাম, কালারের বক্স থেকে রেড, এখন কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ডি ডিসিলেক্ট, তারপরে কি মুভ টুলসটা নিয়ে মিডলে বসাই দেন। বুঝছেন ব্যাপারটা? এখন নিজে নিজে বানান, মানে আমি যতটুকু পর্যন্ত দেখাইছি, এখন একদম ফটোশপ প্রয়োজনে কেটে দিয়ে নতুন করে একটা পেজ নিয়ে সবকিছু নিজে নিজে বানান।